কয়েকদিন আগে শুনেছেন পাকিস্তানে যে আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনে সবাই বাংলাদেশ সম্পর্কে কথা বলছিল। এখন আবার আফ্রিকাতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের মধ্যে বাংলাদেশের কথা বলা হচ্ছে। একটা মহাকাব্য। নুরুল হক নূর বক্তৃতা করছিলেন, এই যে আন্দোলন করছে এরা চাকরি চায়, এরা গণতন্ত্রের কথা বলছে না, নির্বাচনের কথা বলছে না, সরকারের অত্যাচার নির্যাতনের কথা বলছে না। এটা কোন প্রজন্ম? নুরুল হক নূর। আমি বক্তৃতায় তাকে বলেছিলাম, তোমরা যখন আন্দোলন করেছো তখন তোমাদের মিছিলের সামনে থাকতো শেখ হাসিনা, শেখ মুজিবের ছবি। তোমাদের স্লোগান ছিল শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু এই যুবকরা যখন, এই ছাত্র যখন মিছিল করছে, ওদের সামনে কোনো ছবি নাই, ওদের মুখে এরকম কোনো স্লোগান নেই। ওরা তাদের ন্যায্যতার কথা বলছে। কোটা নাকি মেধা, সত্য না বেঠিক, কোনটা, তার উপরে লড়াই করছে। যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, সেদিন আসিফ নজরুল আমাকে জিজ্ঞেস করছেন, মান্না ভাই শেষ পর্যন্ত সম্ভব হলো? আমি বললাম, ভাই শপথ দিতে যাবেন একটু পরে, তাও সন্দেহ আছে। সকালবেলা বাসা থেকে বেরোবার সময় আমার বাসায় আমি 2-3টা পত্রিকা রাখি, তার মধ্যে প্রথম আলো দেখি বেশিরভাগ সময়। আমি সাথে করে নিয়ে আসছি। বিশেষ অতিথি ছিলেন জনাব শামসুজ্জামান দুদু, তাকে পড়তে দিয়েছিলাম আফ্রিকাতে জেন জি মুভমেন্ট। সমস্ত আফ্রিকার মানুষ আফ্রিকার স্বৈর শাসকদের অত্যাচারে জর্জরিত। শাসকরা ভয় দেখাচ্ছে, আন্দোলন যদি করো তাহলে গুলি করে মেরে ফেলবো। তখন জেন জি, মানে কেউ জেনারেশন জি বলেন, কেউ জেনারেশন জেড বলেন, মানে এখনকার প্রজন্মকে বোঝান। তারা বলেছে, কাপুরুষের মতো জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত, এবার সাহস দেখাতে চাই। এই সাহস বাংলাদেশের শিক্ষার্থী এবং ব্যাপক মানুষ এইবার দেখালো। সারা পৃথিবী অবাক হয়ে এবার দেখেছে। ওই যে সুকান্তের কবিতা, সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়। এইবার যে আন্দোলন তারা করেছে, সারা পৃথিবী এখন তার দিকে তাকিয়ে আছে। কয়েকদিন আগে শুনেছেন পাকিস্তানে যে আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনে সবাই বাংলাদেশ সম্পর্কে কথা বলছিল। এখন আবার আফ্রিকাতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের মধ্যে বাংলাদেশের কথা বলা হচ্ছে। একটা মহাকাব্য। কি অদ্ভুত বিষয়। আমার তো খেয়াল আছে 4 আগস্টেও আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, ভাই কিছু হবে? অনেকে বিশ্বাসই করতে চাননি যেটা পড়ে যেতে পারে। যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, সেদিন আসিফ নজরুল আমাকে জিজ্ঞেস করছেন, মান্না ভাই শেষ পর্যন্ত সম্ভব হলো? আমি বললাম, ভাই শপথ দিতে যাবেন একটু পরে, তাও সন্দেহ আছে যোগ করা। কিন্তু এটাই হচ্ছে সত্যি। 4 তারিখেও বুঝিনি, কিন্তু 5 তারিখে ঘটনা ঘটে গেল। ওরা ঢাকা সিজ, মানে ঢাকা অবরোধ করবে 6 তারিখে, তাই বলেছিল। হঠাৎ করে একেবারে 4 তারিখ বিকেল বেলা বলল, না তোমরা সবাই কাল সকালের মধ্যে এসে পড়ো। এবং সবাই সকালের মধ্যে এসে পড়ল। তারপরে যা হলো সেটা তো ইতিহাস। সাথীরা এবং বন্ধুরা, এই মহাকাব্যের মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা যদি তা না শিখি, কেবল আবেগের উপরে কথা বলি, কেবল নিজেদের একটা আকাঙ্ক্ষার উপরেই দাঁড়িয়ে থাকি, তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া হবে না। ভাবেন একবার, 12 বছর 13 বছর ধরে লাগাতার আন্দোলন করেছি আমরা। আপনারা যারা আজকে অনুষ্ঠানের আয়োজন করেছেন, প্রধানত তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা অজস্র জীবন দিয়েছেন, কত কষ্ট সহ্য করেছেন, কারা নির্যাতন ভোগ করেছেন, আয়নাঘর সহ এত বিস্তারিত বলবার দরকার নেই। কিন্তু যেদিন বিজয় হলো, সেদিন বিজয়ের পতাকা আপনাদের হাতে না। সেদিন বিজয়ের পতাকা এমন এক প্রজন্মের হাতে, যে প্রজন্মের কথা 10 দিন 15 দিন আগেও আমরা ভাবতে পারিনি যে এরা এই পতাকা হাতে নিতে পারে। আমার মনে আছে, ঠিক এই হলে এইখানে একটা সেমিনার হচ্ছিল, তখন আন্দোলন শুরু হয়েছে। নুরুল হক নূর বক্তৃতা করছিলেন, এই যে আন্দোলন করছে এরা চাকরি চায়, এরা গণতন্ত্রের কথা বলছে না, নির্বাচনের কথা বলছে না, সরকারের অত্যাচার নির্যাতনের কথা বলছে না। এটা কোন প্রজন্ম? নুরুল হক নূর। আমি বক্তৃতায় তাকে বলেছিলাম, তোমরা যখন আন্দোলন করেছো তখন তোমাদের মিছিলের সামনে থাকতো শেখ হাসিনা, শেখ মুজিবের ছবি। তোমাদের স্লোগান ছিল
শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু এই যুবকরা যখন, এই ছাত্র যখন মিছিল করছে, ওদের সামনে কোনো ছবি নাই, ওদের মুখে এরকম কোনো স্লোগান নেই। ওরা তাদের ন্যায্যতার কথা বলছে, কোটা নাকি মেধা, সত্য না বেঠিক, কোনটা, তার উপরে লড়াই করছে। যারা বলেছেন এত বছর ধরে, এই প্রজন্ম তো একেবারেই নিজেদের চিন্তায় বুঁদ হয়ে আছে। ওরা কেবল স্বার্থ দেখে, ওরা কেবল চাকরি খোঁজে, ওরা বিদেশ যাওয়ার চিন্তা করে, কম্পিউটারের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আচ্ছন্ন, জনগণের কথা ভাবে না। কিন্তু দেখেন 7 দিনের ব্যবধানে ওই আন্দোলন, কোটার আন্দোলন মেধার আন্দোলনে পরিণত হলো। আর তার 7 দিনের মধ্যে সেটা এই স্বৈরাচারের পতনের দাবিতে এমন সংঘবদ্ধ হলো যে প্রায় অসম্ভব এক স্বৈরাচার শেষ পর্যন্ত ন্যাক্কারজনকভাবে পালিয়ে যেতে বাধ্য হল। আমি আবার বলি, পতাকাটা কেন আমার হাতে আসলো না? কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই হাতে আসলো না? ওই যে সবার সভাপতি বললেন, ওই প্রশ্নগুলো প্রশ্নের মতো করে নিজেরা ভাবেন। আন্দোলন করলাম 15 বছর ধরে আমরা, কিন্তু বিজয়ের দিন পতাকা আমার হাতে নাই। কিছু তো একটা ছিল যে জন্য পতাকা আমার হাতে আসেনি। ওইটা করে ভাবেন। আবার আজকেও আমি যা বলছি তাতেও কি পতাকা আমার হাতে আসবে? এই আন্দোলনটা কি ছিল? কোনো নেতৃত্ব তো নাই, কোনো স্ট্রাকচার নেই আন্দোলনের, কোনো কমিটি নাই। তারপরেও আন্দোলন, এবং তাদের ডাকে যেই রকম করে লাখ লাখ মানুষ ঢাকায় আসলো, আমাদের ডাকে তো আসেনি। তাদের এই ডাকের মধ্যে কি ছিল? এই ডাকের মধ্যে এমন একটা কিছু ছিল যেটা আমাদের ডাকে ছিল না। এটাই সত্যি। আমি এ ব্যাপারে বিস্তারিত কথা বলতে পারবো না, কারণ হাতে তত সবাই নেই। বোধহয় মিনিট 10 আছে, তার মধ্যে বাকিটা আমাকে শেষ করতে হবে, মূল বিষয়ের মধ্যে যেতে হবে। সাথীরা, বন্ধুরা, এত বড় একটা আন্দোলন যে হয়ে গেল, যেরকম করে সবার সভাপতি বললেন না, কখনো ক্ষমতার মুখোমুখি চ্যালেঞ্জে তো দাঁড়ায়নি। হয় তুই, না হলে আমি। লড়াইটা হতো, জীবন যেত, তারপরে যা হওয়ার তাই হতো। আমরা সেটা করতে পারিনি। যেটাই হোক, আমরা বিজয় অর্জন করেছি, তা ঠিক। এই বিজয় একা শিক্ষার্থীদের নয়। মানে আমি যদি এরকম করে বলি, কাউকে ছোট করবার জন্য বলছি না। আমার বাড়ি বগুড়া, আমি গেছি, 11 জন মানুষ মারা গেছে সেখানে। তাদের কবরে কবরে যতদূর যেতে পেরেছি সেগুলো গেছি। 1 জন মাত্র ছাত্র মারা গেছে, আর বাকি সব দিনমজুর, রিক্সা চালক, দর্জি শ্রমিক, মেহনতি মানুষ। একটা কবরে আমি গেছি, সেটা একটা বাড়ি যেরকম ব্যাকইয়ার্ড থাকে না পেছনের দিক, সেটা পার হয়ে 3টা অন্তত পক্ষে টয়লেট পার হয়ে তারপরে সেখানে গেছি। আমি যখন পতাকা লাগাচ্ছি, কবরের সাথে ফুল দিচ্ছি, তখন বারে বারে ভাবছি, এরকম একটা জায়গায় কেন? জিজ্ঞেস করলাম। তার স্ত্রী দাঁড়িয়ে আছেন, তার সন্তান দাঁড়িয়ে আছেন, অধবদল কথা বলছেন না। এলাকার মানুষ বলল, ও যে মারা গেছে, লাশ আনবার পরে ওর দাফন করবো কোথায়? ওর তো কোনো মাটি নেই। এই এত বড় পৃথিবীতে তার লাশ দাফন করবার মাটি নেই। এইরকম মানুষ বেশি। আবার আমি যদি এরকম করে বলি, এই যে শিক্ষার্থীদের বিজয়, এত বড় কথাবার্তা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কজন মারা গেছে? শিক্ষার্থী মারা গেছে। একটা সময় যখন আন্দোলনের পরে রীতিমতো হামলা চালাচ্ছে আওয়ামী ছাত্রলীগ, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নেমেছে, তাই আন্দোলন শক্তি পেয়েছে এবং তারা লড়াই করে জিতেছে। আমি আবার বলি, এই আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা প্রথম পর্যায়ে পার হয়েছি। তখন পর্যন্ত তারা নতুন করে ক্ষমতা গঠন, আবার কীরকম করে দেশ গঠন করাবে, এগুলো কিছু বলেনি। ওদের মধ্যে আইডিয়া ছিল না, কিন্তু প্রথম পর্যায়ের বিজয় হয়ে গেছে। এখন কি আমরা শুধু তো স্বৈরাচার উৎখাত হয়ে যাক সেই লড়াই করিনি। আমরা বলেছি আমরা সরকার ও দেশ বদলাবার লড়াই করছি, আমরা সরকার ও প্রশাসন বদলাবার লড়াই করছি, আমরা সরকার ও সমাজ বদলাবার লড়াই করছি। সরকার বদলেছে, এখন পরের কাজটা করতে হবে। কিভাবে করবেন? লক্ষ্য কি? আমরা যে যুব সমাজ বলল, ছাত্র সমাজ বলল, নতুন বাংলাদেশ গড়তে চাই। দেখেন, আমাদের কেউ বলি গণতান্ত্রিক দেশ, কেউ বলি মানবিক দেশ, কেউ বলি কল্যাণকর রাষ্ট্র, এক একজন এক একভাবে বলি এই আমাদের লক্ষ্য। কিন্তু ওরা যখন বলল নতুন বাংলাদেশ চাই, সমগ্র জাতি আজকে বলছে আমরা নতুন বাংলাদেশ চাই। কিন্তু সেই নতুন বাংলাদেশ মানে কি? ওই কল্যাণকর রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, যত সুন্দর রাষ্ট্র হতে পারে, যেই রাষ্ট্রে নিজে বেঁচে থেকে জীবনযাপন করে আরাম পাবো, স্বস্তি পাবো, ভালো লাগবে, সেই রকম একটা দেশ। আর সেই রকম দেশ গড়বার পথে বাধা কি ছিল? স্বৈরাচার,
যারা মানুষকে কথা বলতে দিত না, ভোটের অধিকার দিত না, গণতন্ত্র শেষ করে দিয়েছিল। আজকে যদি সেই রাষ্ট্র গঠন করতে চাই তাহলে সেই রকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগবে। আর সেই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নিশ্চয়ই নির্বাচনের ব্যবস্থা লাগবে, যেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে, যেটা প্রশ্নবিদ্ধ হবে না কোনো সময়। আচ্ছা বলেন তো, কি হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না? গত দুটো নির্বাচন যদি দেখেন তাহলে সেই নির্বাচনে সবচেয়ে বড় ভোট ডাকাতি চুরি কে করেছে?